প্রথম হচ্ছে টিলিয়া অন্যান্য সফটওয়্যারের মতো মানে একটা সাধারণ সফটওয়্যার। প্রথমে বলি এটা ওয়ার্ল্ড ওয়াইড এতটা ফেমাস না, যেমন আমার জিআইএস বলো বা অফিস বলো সবাই ইউজ করে, কিন্তু টিলিয়াটা সবাই ইউজ করে না বেসিক্যালি। যারা শুধুমাত্র ফিজিক্যাল ফিল্ডে কিছু কিছু বিষয় আছে যে তোমার আমরা সফটওয়্যার ভিতরে যখন যাবো তখন দেখতে পাবো যে কোন কোন বিষয়ের উপরে টিলিয়াতে কাজ করা যায়। তো এটা আর কিছু না, একটা এক্সেল ওয়ার্কশিট মতো। তো এখানে আমরা বিভিন্ন ধরনের যে ফিজিক্যাল জিওগ্রাফি অ্যানালাইসিস করতে গেলে যে ডেটাগুলো, এই ডেটাগুলো আমরা কিছু কিছু সেখানে মানে ডেটা ইনপুট করে সেখান থেকে গ্রাফ চার্ট এক্সেলে যেরকম যে ধরনের জিনিস তৈরি করা যায় এগুলো তৈরি করতে পারি। তো প্রথম তোমাদের সফটওয়্যারটার সাথে একটু ইন্ট্রোডিউস করা যায়। এটা হচ্ছে একটা টিলিয়া সফটওয়্যার। টিলিয়া সফটওয়্যার খুব বেশি না, 14-15 মেগাবাইট মতো একটা সফটওয়্যার, 1.7.16 যে ভার্সনটা। আর এটা আসলে একটা লাইসেন্স সফটওয়্যার। কিন্তু আমাদের এই কিটা আমরা পাইছি হচ্ছে আমাদের যে মাহমুদ আপু আছে, উনি আর কি অ্যাপ্লাই করছিলেন ওনার কাছ থেকে। তো ওনার লাইসেন্স দেখে আমরা কাজ করবো, যেহেতু আমাদের কোনো লাইসেন্স নাই। তো ফার্স্ট ইনস্টলেশনের জন্য তোমার সফটওয়্যারটাতে ডাবল ক্লিক করতে হবে, ঠিক আছে? ডাবল ক্লিক করে এটা নর্মাল তোমার সফটওয়্যারের মতো আই অ্যাকসেপ্ট দিয়ে স্যামসাং দিয়েছে। এগুলো না লিখলেও হবে, আমি জাস্ট আমার জন্য দিয়ে দিলাম, ঠিক আছে? তোমাদের পিসি নামটা এখানে আসবে, এখানে কিছু না দিলে কোনো সমস্যা নেই। নেক্সট আমার এখানে আছে, তারপরে হচ্ছে অনলি ফর স্যামসাং নাকি সব ইউজার ইউজ করতে পারবে, তো আমি অল ইউজার দিলাম। যে কোনো ইউজার যদি এখানে বসে সে ইউজ করতে পারবে। তারপরে আমাদের যে এখানে যে কিটা আছে, এই কি আমাদের একটা হচ্ছে ইউজার নেম, আর একটা হচ্ছে যে তার এগেনস্টে যে আমাদের কিটা, ঠিক আছে? এই কি দুইটা আমাদের সেখানে প্রেস করতে হবে। কপি করি, কন্ট্রোল অথবা এখানে কপি। ইনস্টল হতে হয়তো 2-3 মিনিট সময় নেবে। ফিনিশ ফিনিশ করার পরে এবার স্টার্ট মেনু, অল প্রোগ্রামস, অল প্রোগ্রামস থেকে তারপরে আমাদের টিলিয়া যাইতে হবে। আসলে পরে আমাদের এখানে এবার ওই যে আইডি আর লাইসেন্স, এই দুইটা জিনিস যাবে, ঠিক আছে? রেজিস্ট্রেশনে যাও, এই দুইটা। যেহেতু আমার আগে এটা দেওয়া আছে যে মাহমুদা ইসলাম এবং তার ইতে, যদি তোমার এরকম কোনো কিছু আসে যে তোমার প্রোডাক্ট আইডি আর দিতে হবে, তখন এই দুটো দিয়ে তুমি যদি রেজিস্টারে ক্লিক করো তাহলে এটা চলে আসবে। তা এটা হচ্ছে আমাদের টিলিয়ার ইন্টারফেস। বললাম তো বেশি বড় সফটওয়্যার না, জাস্ট কয়েকটা অপশান, ফাইল এবং হেল্প। আর এখানে আছে ওপেন মেনু, আর হচ্ছে সেভ বা নিউ, এরকম কয়েকটা। আর এইটা হচ্ছে হেল্পের জন্য, আমাদের এখানে যা যা হেল্প লাগবে, আমার এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট জিআইএস ঠিক যেরকম করতে গেলে যে কী কী করতে হবে সব এখানে হেল্প দেওয়া আছে যখন যেটা দরকার হবে। তো ফার্স্ট এখানে যে তিনটা ফাইল ফরম্যাটের কথা বলি, একটা হচ্ছে টিএলএক্স, ঠিক আছে? এগুলো যখন আমরা এই যে ওপেন করতে যাব তখন আসবে। এখানে এই যে আছে, প্রথম আছে টিএলএক্স, টিজিএক্স, এক্সএলএস, এটা তো এক্সেল, আর টিল এবং হচ্ছে তোমার টিজিএফ। তো আমাদের যখন কম্পিউটারটা ডস মোডে ছিল, অর্থাৎ যখন এই যে আর সিএমডি এরকম ব্ল্যাঙ্ক স্ক্রিনে কাজ করতে হতো, ঠিক আছে? এরকম এখানে লিখে লিখে কাজ করতে হতো, তখন এরকম যে গ্রাফিক্যাল ইন্টারফেসটা এরকম কিন্তু ছিল না। এরকম এখানে আমি যা যা লিখে দিতাম সেইভাবে কাজ করে প্রোগ্রামটা রান করে তারপরে আমাদের একটা আউটপুট প্রিন্ট করে দিত। এখানে শো করতো না কোনো কিছুই। এখন তো আমরা সব কিছু দেখতে পাই, আইকন টাইকন সব কিছু। তো যখন এই ডস মোডে ছিল তখন আমাদের এই যে টিজিএফ এবং টিআইএল এই দুইটা ফরম্যাট ইউজ করা হতো, এবং এখনও যদি কেউ ইউজ করতে চায় তাহলে এই টিএলএক্স অথবা টিজিএক্স এই ফরম্যাটটা এখানে ইউজ করতে পারবে। তারপরে এখানে আমরা মাইক্রোসফট এক্সেলের যে ওয়ার্কবুক আছে সেখানে ডেটা এন্ট্রি করে আমরা এখানে ইউজ করতে পারবো। থার্ড হচ্ছে যে টিজিএক্স আর টিডিএক্স, এই তিনটা। টিডিআই স্প্রেডশিটকে বলে হচ্ছে তোমার টিএলএক্স। তার তুমি যখন একটা টিএলএক্স ওপেন করবা তোমার সেখানে একটা এক্সেলের মধ্যে স্প্রেডশিট দেখাবে যেখানে তোমার এই ডেটাগুলো ইনপুট করতে হবে, ঠিক আছে? আর ডায়াগ্রাম টিলিয়াটা হচ্ছে টিজিএক্স, ডায়াগ্রাম। তার তুমি যখন কোনো ওই স্প্রেডশিট থেকে যখন কোনো ডায়াগ্রাম তৈরি করবা, মনে করো একটা গ্রাফ তৈরি করলে,
ঠিক আছে, যে কোনো কিছু তৈরি করতে গেলে তোমার তখন যে ফরম্যাটটা হবে সেটা হচ্ছে টিজিএক্স। এখন মনে করো আমি যদি এখানে টিএলএক্স দিই, তাহলে এখানে আমার একটা ফাইল আছে। তাহলে টিএলএক্স ফাইল যখন আমি নাম দেখবো তখন আমাকে বুঝতে হবে যে এটা একটা স্প্রেডশিট। তারপরে যখন, হ্যাঁ, স্প্রেডশিট মানে এক্সেলের মতো, যে তোমার এখানে কটা কলাম থাকবে, রো থাকবে, ওই কলামের ভিতরে তোমার এই এক সাইডে গেল ডেপথ, এক সাইডে গেল তোমার স্পেসিস, সেই অনুযায়ী তোমার কোন ডেপথে কত, কোন স্পেসিস কত পরিমাণে আছে, সেগুলো তুমি, সেটা পোলেন হোক বা ডায়াটম হোক বা ফোরামেনিফেরা হোক বা আদার যে তোমার মাইক্রো মানে ফসিলগুলো আছে সেগুলো করা যাবে। না, এগুলো ওই বার করা যায়। এখানে একটা কমপ্লেক্স চার্ট আছে, সেখানে তোমার স্পেসিস অনুযায়ী, এনভায়রনমেন্ট অনুযায়ী তুমি বেশ মানে সিকুয়াল করে সুন্দর করে করতে পারো। সেটা আমি দেখাচ্ছি। একদিকে থাকবে ডেপথ আর একদিকে থাকবে তোমার পরিমাণটা, মানে বেশ কমপ্লেক্স গ্রাফ আর কি। তো এখানে তোমার টিজিএক্স যদি আমরা দিই, তাহলে এটা যেটা আসবে সেটা হচ্ছে যে আমার গ্রাফ ফাইল। অর্থাৎ এটা যদি আমি ওপেন করি, তাহলে এটা দেখো একটা গ্রাফ ফাইল দেখাচ্ছে। এইটা দেখতে অনেকটা ওই যে কার্বনের আছে না, ঠিক আছে, এইটা আমি ইচ্ছা করলে আমি কালার টালার সব কিছু চেঞ্জ করতে পারি। তো আমি একটু ওপেন করে দেখালাম। আর আমি যদি এখানে টিজিএক্স না দিয়ে যদি টিএলএক্স দিই, তাহলে যে ফাইলটা আসলো টিএলএক্স, এটা যদি ওপেন করি, তাহলে দেখো এটা একটা স্প্রেডশিট দেখাচ্ছে এক্সেলের মতো। আবার তুমি ডাইরেক্ট এক্সেলে যদি তোমার কোনো ডেটা এন্ট্রি করা থাকে, আগে মনে করো তোমার ডায়াটম নাই গ্রাফ বা তোমার এরকম মানে সফটওয়্যারই নাই, তুমি মনে করো এক্সেলে ডেটাগুলো ইনপুট করলে, এক্সেলে তুমি যদি ডেটাগুলো ইনপুট করো, তাহলে ওই পরবর্তীতে ওই এক্সেল ডেটাটা যার কম্পিউটারে টিলি আছে সেখানে নিয়ে এসে তুমি কাজ করতে পারবে। তার মানে আবার তুমি যদি মনে করো যে না, আমার কাছে যেহেতু টিলিয়া নাই, আমি এখান থেকে স্প্রেডশিটটা এক্সেলে কনভার্ট করে নিতে পারি, তাহলে এখান থেকে ফাইলে গিয়ে সেভ অ্যাজ, আমি কী হিসেবে সেভ করব, সরি, এক্সপোর্ট দিতে হবে, এক্সপোর্ট এজ এক্সএলএস। আমি এখানে সরাসরি এক্সেল ফাইলে যদি এখানে কনভার্ট করে সেভ করে রাখি ডেটা ওয়ার্কশিট হিসেবে, ওকে, তাহলে দেখো যখন আমি ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে আমার এখানে একটা এক্সেল ফাইল চলে আসছে। এটা যদি আমি এক্সেলে ওপেন করি, তাহলে আমার ওই এক্সেলে ফাইলগুলো ওপেন হবে, মানে মাইক্রোসফট এক্সেল যেটা। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে মানে টিলিয়ার সাথে এক্সেলের কিছুটা মানে মিল আছে, সিমিলারিটি, যেহেতু আমাদের ডেটা দিতে হবে। এই যে এখানে যে তোমার ডেটাগুলো আমাদের এখানে যেটা করা আছে এক্সেলে, এই একই ডেটাগুলো আমার এক্সেলে দিয়েছে। তুমি ইচ্ছা করলে এখানে স্পেসিস নেমগুলো চেঞ্জ করে, এখানে তাদের পার্সেন্টেজ কতটুকু পাওয়া গেছে এটা ডেপথ অনুযায়ী এগুলো চেঞ্জ করে তুমি যদি নিয়ে আসো, এই ফাইল আবার সরাসরি তুমি টিলিয়াতে ইউজ করতে পারো। তার মানে তোমার কাছে যদি টিলিয়া না থাকে, সেক্ষেত্রে তুমি এক্সেল দিয়ে টিলিয়ার কাজ করতে পারবে। কিন্তু ফাইনালি তোমার যখন এই ধরনের গ্রাফ বা চার্ট যখন তোমার করা লাগবে, তখন অবশ্যই তোমার এসব করতে লাগবে, তা না হলে তুমি পারবে না। তাহলে আমরা মানে যে জিনিসগুলো এখন দেখলাম সেটা হচ্ছে যে প্রথমে সফটওয়্যারটা ইনস্টল করলাম, সেটা লাইসেন্সিং করলাম, তারপরে সফটওয়্যারটা এখান থেকে ওপেন করলাম, এরিয়া ওপেন করার পরে এখানে আমাদের যে মানে ইন্টারফেসটা একটু দেখলাম, যে এখানে যখন আমরা প্রথমে ওপেন করব তখন কোনো ইন্টারফেস ছিল না, ঠিক আছে, শুধুমাত্র ফাইল, হেল্প, এই কয়টা থাকবে। কিন্তু যখন আমরা একটা ফোল্ডার মানে ফাইল ওপেন করব, তখন দেখো যে ওই সাথে সাথে আরও অনেকগুলো মেনু চলে আসছে। যদি আমার এই স্প্রেডশিটটা না থাকে, তাহলে কিন্তু ওই মেনুগুলো এখানে শো করবে না। তাহলে এই স্প্রেডশিটটা আমরা কীভাবে তৈরি করব? তৈরি করার আগে আমরা স্প্রেডশিটের কিছু ক্যারেক্টারিস্টিক এখান থেকে দেখে নিই, তারপরে যখন তৈরি করতে যাব তাহলে আমাদের সুবিধা হবে। স্প্রেডশিটে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে মেটা ডেটা। ডেটাটা হচ্ছে যে তুমি যে স্পেসিস নিয়ে কাজ করবা, মেটা ডেটায় তুমি যদি চয়েস করে দাও যে ডেটা সেট তুমি কী নিয়ে কাজ করতে যাচ্ছ, তো এখানে দেখো তোমার অনেক ধরনের ডেটা আছে, ঠিক আছে, চারকোল, তারপরে যে ডায়াটম, আমার তো সব জিনিস আমি জানি না, হ্যাঁ, এখানে দেখো তোমার পোলেন আছে, ফোরামেনিফেরা আছে, হ্যাঁ, আরও তোমার এই যেগুলো আমি কোনোদিন নামও শুনিনি। যাই হোক, এইগুলো জিনিস মানে এত স্পেশিয়াল বা এত এই যে কম্পোনেন্টগুলো আছে, এই মাইক্রোফোসের কম্পোনেন্টগুলো নিয়ে তুমি কাজ করতে পারবা। এইটা হচ্ছে টাইপ। তুমি এই টাইপটা যদি এখান থেকে মনে করো যে না আমি পোলেন দিয়ে দিলাম, তাহলে যখন আমি ডেটা শিটে আসবো তখন এটার নাম হয়ে যাবে পোলেন। যখন আমি এটা এসে ডায়াটম দিয়ে দিব, তখন এই ডেটা শিটের নাম হবে তখন ডায়াটম, ঠিক আছে। তার মানে মেইন ক্যাটাগরি সবগুলো আমার মেটেরিয়াল থেকে করতে হবে। তো আমার এটা হচ্ছে পুকুর পাড়ার,
মেটাডেটার ক্ষেত্রে দেখো সাইটে প্রথম গিয়ে সাইট নেম পুকুরপাড়া নেম, এটা কোথায় অবস্থিত? বাংলাদেশ, চিটাগাং ডিভিশনের বান্দরবন জেলার রোমারদেন। এর অল্টিটিউড কত, এরিয়া কত, এবং এর ল্যাটিটিউড লংজিটিউড কত। আমি যদি এই ল্যাট এবং লংজিটিউডে যদি ক্লিক করে দিই তাহলে ঠিক দেখো কন্ট্রোল সি, আমি গুগল আর্ট একটু ওপেন করি। মানে আমি যদি ওই লোকেশানটা যদি দিয়ে রাখি তাহলে যে কেউ যদি আমার এই ডেটা শিটটা পায় তাহলে সে গুগল আর্ট থেকে যদি এই ল্যাট লংটা আমার যদি কন্ট্রোল ভি, 5 ডিগ্রি কি এটা নট, তাই না? আর এটা হচ্ছে ইস্ট। এটা দিয়ে যদি আমি সার্চ দিই তাহলে দেখো যে আমার ঠিক যে জায়গা থেকে স্যাম্পলটা কালেক্ট করা ঠিক সেই জায়গাটাতে চলে আসে। ঠিক আছে, তার মানে মেটা ডেটা বলতে কি বোঝায়, যে আমার ডেটার যে ইনফরমেশন। তাহলে আমি যদি এখানে আমার ল্যাট লংটা দেওয়া থাকে, দেখো যে এখানে ক্লিক করলে তোমার কত ডিগ্রি নর্থ, আমি যে এন লিখলাম না সেটাও আসবে, কত ডিগ্রি সাউথ। আবার তোমার এখানে আরেকটা অপশন আছে দেখো বক্স। বক্স মানে যদি সেটা একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া হয়, এটা তোমার ওয়ান ডাইমেনশন, মানে একটা পয়েন্ট। যদি তোমার কোনো এলাকা হয় যে এটা আমার একটা পলিগন, সেক্ষেত্রে তোমার এই এক্সিস, এ এক্সিস, এ এক্সিস, এ এক্সিস, এই চারটে এক্সিসের ভ্যালু তুমি যখন এখানে দিয়ে দিবা যে কত থেকে কত, কত থেকে কত, তাহলে সে পুরো লেখটাই হতে থাকে। ঠিক আছে, যার জন্য আমি এখানে যেহেতু আমার একটা কোড ডেটা আমি এখানে পয়েন্ট হিসেবে দিয়ে দিচ্ছি। তারপরে আসছে আমার কালেকশন ইউনিট। তো হ্যান্ডেল করছি আমি কালেকশান, এটা হচ্ছে কোর। তারপরে কালেকশান এটা ডিভাইস সেডিমেন্ট করার দিয়ে করা। লোকেশান সাইটের যে আমার নর্থ ইস্ট দিকে নেওয়া, এটা যদি যায় আমার সেইটা নর্থ ইস্ট, উত্তর এবং পূর্ব দিকে। তারপরে যদি আমি এখানে যাই যে কালেকশান ইউনিট নেম, মিটারে করছি সব কিছু। তারপরে তোমার ডেট অফ কালেকশান কত তারিখে করা, 2014, 11, 19, মানে নভেম্বরের 19 তারিখে 2014 সালে এটা। মানে এটা যদি 10 বছর পরেও কেউ পায় তাহলে সে বুঝতে পারবে যে আমার এই ডেটটা কবে। তারপরে দেখো যে এটা হচ্ছে ডিপোজিশনাল এনভায়রনমেন্ট, এটা হচ্ছে কি ল্যান্ডস্লাইড অরিজিন ডে। আমার এখানে দেখো অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, আর্কিওলজিক্যাল, বায়োলজিক্যাল, স্টোয়ারাইন, হ্যাঁ, ল্যাকস্ট্রাইন, এই ধরনের তোমার অনেক ধরনের হয়তো এনভায়রনমেন্টের লেক হতে পারে, বহুত আছে, মেরিন আছে। তো তোমাদের যদি মেরিন হয় তোমরা মেরিনে গিয়ে সেটা কোস্টাল মেরিন নাকি ডিপ ব্যাথেটিক, হ্যাঁ, তোমাদের যদি ডিপ ওশানে হয় তাহলে এটা দিতে হবে। মানে এটা হচ্ছে আমার ডেটা ডেসক্রিপশানে, আমার যেহেতু এটা ল্যান্ডস্লাইড অরিজিন ডেক আমি সেটা দিচ্ছি। তারপরে ওয়াটার ডেপথ কত ছিল, 28 মিটার। ডেটা সেটের ভিতরে আমার এবারে বলছিলাম যে ডেটা টাইপটা আমার এটা হচ্ছে ডায়াটম। তোমরা যদি নতুন একটা করে যদি ফুলেন করতে চাও তো এইটা দিয়ে ফুলেন করতে পারবা। তারপরে আমার এটা হচ্ছে কোর আইডি, যে আমি দেখা যাচ্ছে এখানে অনেকগুলো কোর করছি, কোন কোরে এটা করছে এটা। ঠিক আছে, তারপরে ডেটা সেট নোট যদি কোনো কিছু দেওয়া লাগে এগুলো আমি দেইনি আর কি। তারপরে হচ্ছে জিওক্রোনোলজি হচ্ছে এখানে তোমার যদি এই ডেটগুলো থাকে, হ্যাঁ, যে তোমার ওই যে বিভিন্ন এজ যদি থাকে না, যে এজ ইউনিট, আমার এখানে কি রেডিও কার্বন ক্যালেন্ডার বিপি, হ্যাঁ, এই রেডিও কার্বন ইয়ার্স, যদি তোমার এখানে কোনো কার্বন ডেটা থাকে, আমার কার্বন ডেটা অবশ্য ছিল কিন্তু এটা অতটা অ্যাকুরেট না হয় আমি এখানে অ্যাড করি, মানে একটু কনফিউশনের জন্য। তোমরা অ্যাড করতে পারবে যদি কোনো কার্বন ডেটিং ডেটা করো, এখানে সরাসরি অ্যাড করলে তোমাদের এই যে গ্রাফটা আছে এখানে শো করবে যে এই জায়গাটার এজ হচ্ছে এত, এই জায়গাটার এজ হচ্ছে এত ডিগ্রি। তারপরে হচ্ছে এজ মডিউল, এখানে এজ মডিউলের ধরনের জন্য দুই ধরনের ইয়ে পাবা। হ্যাঁ, রিলেটিভ মানে তোমার একটা পার্সেল ইয়ে করা যায়, ওটা দেখাচ্ছে। লিথোলজি, এখন তোমার এখানে যদি কোনো লিথোলজি ডেসক্রিপশন থাকে, ওই যে ডোজ স্পেস স্ক্রিনের, সেটা এখানেও করা যায়, আর একটা স্টেজ আছে সেখানেও করা যায়। এলওয়াই হচ্ছে লস অ্যান্ড ইগনিশন, আমি অবশ্য করছিলাম কিন্তু এটা এখানেও অ্যাড করিনি, মানে সময় পাইনি আর কি, যার জন্য। লস অ্যান্ড ইগনিশনে তোমার ডেপথ অনুযায়ী তার থিকনেস কতটুকু থেকে নিচ্ছো, তারপরে কতটুকু অর্গানিক, কতটুকু কার্বন আছে, কতটুকু তোমার ইনঅর্গানিক, হ্যাঁ, তারপরে ডেটা অ্যানালাইসিস কবে করছো, সব ডেট সব এখানে ইনপুট করা যায়। তারপরে তোমার পাবলিকেশানে তুমি এটা কোন ধরনের পাবলিকেশান, আমি এটা দিয়ে দিলাম একটা থিসিস।
ঠিক আছে, থিস পাবলিকেশন এভাবে দিয়ে তুমি তোমার পুরো ডেটা সেভ করে রাখবে। তারপর তাহলে গেলে এটা হচ্ছে মেটা ডেটা, যে তোমার সব ডেটা ইনফরমেশান কোথায় আছে, কি আছে, কত তারিখে আছে, কতটুকু কি করা আছে, সব কিছু এখানে পাচ্ছ। এগুলো হচ্ছে মেটা ডেটা। হচ্ছে মানে এটাকে একটা লাইনের জন্য। হ্যাঁ, মানে স্যারে যে জিনিসটা আমাদের সবসময় বলে যে আমরা লেবেলিং করি না, লেবেলিং যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা ডেটা ইনফরমেশন দেখা যাচ্ছে শুধুমাত্র আমার এখানে ডেটা আছে, কিন্তু মেটা ডেটায় গিয়ে দেখলাম খালি, তাহলে তো এর কোনো ভ্যালু নাই। কারণ এটা কোথায়, কি অবস্থা, কত মিটার লেন্থ লাইন, কোন জায়গায়, আমি তো কিছু জানি না। কিন্তু আমার যদি এখানে একটা ডেটা ডেসক্রিপশন দেওয়া থাকে, তাহলে আমার এই যে সাইট এখানে আমি আরও ইচ্ছে করলে অ্যাড করতে পারি ডেসক্রিপশনটা, তাহলে আমার একজন দেখে এটা বুঝতে পারবে যে এখানে আসলে কী আছে। এবং এর লেট লং দেওয়া থাকলে ওয়ার্ল্ডের লোকেশনটাও কোন জায়গা থেকে নেওয়া সেটাও সে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এই কারণে আমাদের প্রথমে যেটা ঠিক করতে হবে সেটা হচ্ছে মেটাডেটা। মেটাডেটা ঠিক করে এবার ওই তোমার যে অ্যানালাইসিস করার পরে তুমি যে মাইক্রোস্কোপ দেখবা, যে শতকরা কাউন্ট করতে হয়। ডায়াগ্রামের নিয়ম হচ্ছে যে যে ডেপথে তুমি স্যাম্পলটা নিচ্ছ, ওইখানে নিয়ে 3টা 5টা বা 10টা স্লাইড যাই হোক 100টা ডায়াগ্রাম কাউন্ট করতে হবে, এবং 100টা ডায়াগ্রামে কোনটা কোন স্পেসিস এবং কতগুলো করে আছে সেগুলো তোমাকে দেখতে হবে। তোমার মনে করো যে একটা মানে জায়গাতে তুমি 10টা স্পেসিস পাইছো, কোনোটা পাওয়া গেছে 5টা, কোনোটা 2টা, কোনোটা 8টা, কোনোটা 12টা, এইভাবে পাওয়া গেছে। আমি এখানে আমার ডেটাতে যদি আসি তাহলে দেখা যাচ্ছে যে প্রথমে আমি আর ডেপথ হচ্ছে 0-তে। শুধু একটা স্লাইডের ইনফরমেশন? না না না, এটা হচ্ছে একটা কোরের ইনফরমেশন। আমি বলি, এখানে তোমার মনে করো যে একটা কোর আমার টোটাল লেন্থ হচ্ছে তার 146 সেন্টিমিটার। 146 তো মিটার হতে পারে না, 146 সেন্টিমিটার। এখন 146 সেন্টিমিটারে তোমার আমি টোটাল স্যাম্পল নিচ্ছি হচ্ছে কত মিটার ইন্টারভেলে, এখানে 4, 6, 10, 15। আমি এখানে 5 সেন্টিমিটার ইন্টারভেলে নিচ্ছি, কিন্তু নেওয়ার পরেও স্যারে বলছে যে যেসব জায়গাতে আমার মানে ইম্পর্টেন্ট কোনো কিছু বিষয় আছে, এখানে দেখা যাচ্ছে অর্গানিক ম্যাটার বেশি বা এখানে আমার করা প্রয়োজন, আমি ইচ্ছা করলে ম্যানুয়ালি ওইখান থেকে আমি এই যে স্যাম্পলগুলো নিয়ে আবার এখানে ইনপুট করতে পারি। কি না, ইন্টারভেল বললাম যে 0, তারপরে তোমার 4 না আমার 0, 10, 10 করে নেওয়া মনে হয় এখানে দেখো, 10, তারপরে 20, 30, 40, আমার 10 করে নেওয়া, কিন্তু মাঝামাঝি যেগুলো আসছে সেগুলো হচ্ছে আমার এক্সট্রা নিতে হয়েছে। তার মানে এমনি আমি যদি 10 করে নিই তাহলে ওদিকে হচ্ছে 147, মানে আমার প্রায় 15টা স্যাম্পল নেওয়া লাগতেছে। আর এখানে যদি আরও ভিতর থেকে আমি কিছু স্পেশাল জায়গা থেকে নিতে চাই, এইগুলো নেওয়া হয় হচ্ছে কার্বন ডেটিং, দেখা যাচ্ছে অর্গানিক ম্যাটার আমার এখানে ভালো আছে দেখা যাচ্ছে। এখন আমি এখান থেকে আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে আমার অর্গানিক যে মানে কার্বন ডেটিং যে রেজাল্টটা, আমি তো 4 সেন্টিমিটার ইনপুট করবো, তখন 4-এ আমার একটা ভ্যালু থাকা লাগবে, ইনফরমেশন থাকা লাগবে। যার জন্য আমার এইগুলো হচ্ছে আমার সব স্যাম্পল, টোটাল আমার মনে হয় 22টা মতো নেওয়া লাগছে। হ্যাঁ, মানে এখন আমার এই ওয়ান স্যাম্পলে টোটাল নিচে আসো, নিচে এসে দেখো টোটাল আমার কাউন্ট হচ্ছে 100টা, কিন্তু 100-র ভিতরে কোনটা কতগুলো আছে। ঠিক আছে, এটা হচ্ছে তার ইয়ে, যে আমার এই যে প্রথম আছে 1 এগুলো হচ্ছে তোমার স্পেসিসগুলো তোমাকে আইডেন্টিফাই করে রাখতে হবে, করে যে তোমার অ্যামফোরা, ওভিলিস, হ্যাঁ, তারপরে সিম্বলিয়া, ফিনিক্স, কোনটা কত আছে, যদি না থাকে তাহলে 0 বসে দিতে হবে। মানে কোন স্পেসিস কয়টা করে আছে সেটা তোমার এখান থেকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে ইনপুট করে তারপরে টোটাল তোমাকে 100টা এখানে কাউন্ট করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু আবার কিছু সাব টোটাল আছে। এখানে যে ফ্রেশ ওয়াটার করে আমার এই যে ফ্রেশ ওয়াটারের টোটাল আছে হচ্ছে 82টা, মেরিন ওয়াটারে হচ্ছে 10টা, আর হচ্ছে তোমার আননোনে আছে হচ্ছে 2টা। হ্যাঁ, এইভাবে বললাম না না, আননোন হচ্ছে এগুলো তো আমি পাই নাই। মানে এটা হচ্ছে যে আমার টোটাল আমি যতগুলো স্পেসিস পাইছি সব স্পেসিসের লিস্ট এখানে আছে। এখন দেখা যাচ্ছে কোনো মেরিনে কোনোগুলো পাইছি, কোনোটা এখানে পাইছি, কোনোটা পাইনি। আমার মানে আমি দেখা যাচ্ছে প্রথম তোমার কাউন্টিং শুরু করলাম, করে টোটাল সবগুলো করার পরে মনে করো যে আমার টোটালি হয়েছে 22টা স্পেসিস। এখন 1 নম্বরে আমি যতগুলো করছি, 1 নম্বরে হয়তো আমি 8টা স্পেসিস পাইছি, সবগুলো তো পাওয়া যাবে না। এখন এই 8টা স্পেসিস আমি কোনটা কত পাইছি সেটা আমি ইনপুট করবো, করার পরে বাদ বাকি যেগুলো আমার খালি থাকবে ওইগুলো 0 দ্বারা খালি রাখা যাবে।
জিরো দিয়ে ফিল আপ করে দিই। মানে তো এটা 100 যেমন না হওয়া জিরো হবে, পর্যন্ত আপনাকে কাউন্ট করতেই হবে। আমার 100 পর্যন্ত হওয়াই লাগবে। এখানে আমার এসে তারপরে একটা সাব টোটাল করতে হবে, এই যে সাম অফ এফ। এখানে যে জিনিসটা কোডে প্রথমে আসি, কোডটা হচ্ছে যে আমার যে স্পেসিসটা আছে তার প্রথম বড় হাতের অক্ষর দুইটা নিয়ে আমি একটা কোড করলাম, যে এ এল এ ও সি এস। যদি এরকম কোনো কিছু হয় যে সিবি আমার একবার হয়ে গেছে, এখানে সিবি আমার এখানে আবার একটা সিবি আসতেছে, তাহলে সিও দিয়ে তারপরে আমি বি নিতে পারি। মানে প্রথম দুইটা নিতে হবে। প্রথম তখন দুইটা নিতে হবে, অথবা দেখা যাচ্ছে সিও বিও একটা আছে, তাহলে আমি হয়তো সিও বি আর নিলাম এইভাবে, মানে একটা ইউনিক কোড আর কি তৈরি করতে হবে। করার পরে তারপরে আমি আমার পুরো স্পেসিস নেমটা লিখবো। আর এখানে গ্রুপটা আমার কিছু ডেসক্রিপশন আছে। আমাদের তো 3 ধরনের ডায়াটম আছে, একটা ফ্রেশ ওয়াটার, মেরিন ওয়াটার আর ব্র্যাকিশ ওয়াটার। তো আমি এখানে যেহেতু ব্র্যাকিশ ওয়াটার পাই নাই, কারণ মেরিনটা ফ্রেশ আর মেন ফ্রেশ আর মেরিন দুইটা ছিল। ব্র্যাকিশ হচ্ছে যে সাধারণত কোস্টালে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার। তা আমার কোস্টাল ওয়াটারে আমি কিছু পাই নাই। আমি ওই ধরনের যে মানে স্পেসিসগুলো আমি যাচাই বাছাই করে আমার যে বইগুলো আছে, ক্যাটালগ আছে ডায়াগ্রাম, ওগুলো ইউনিভার্সালিও আছে কিছু, আবার কিছু আছে তোমার ইয়া মানে বই আছে স্যারের অনেকগুলো, 10-11টার মতো। হ্যাঁ, ইউএ এগুলো হচ্ছে তোমার আননোন এনভায়রনমেন্ট। আর শুধু ইউ মানে ইউতে হচ্ছে যে আননোন। আননোন মানে ধরো একটা স্পেসিস আমি পাইছি দেখতেছি, কিন্তু আমি বইয়ের সাথে এটা মিলাইতে পারলাম না। হয়তো হইতে পারে যে আমার এই এনভায়রনমেন্টে ওই স্পেসিসটা নতুন, অন্য যে এনভায়রনমেন্টে যারা ক্যাটালগ করছে তাদের এনভায়রনমেন্টের সাথে আমার এটা মিল নাও থাকতে পারে, তখন সেটা আমার থাকবে আননোন। ঠিক আছে। এস হচ্ছে তোমার সাম, এসে যে সাম এফ মানে ফ্রেশ ওয়াটারের সাম করা হচ্ছে 82টা, তারপরে মেরিন ওয়াটারের সাম করা হচ্ছে 10টা, আর হচ্ছে তোমার ইয়ে ওয়াটার আননোনের করা হচ্ছে দুইটা আননোন পাইছে। ঠিক আছে। এর জন্য সামটা কি ক্যালকুলেটর ওখানেই আছে? না, এখানে অটোমেটিক ক্যালকুলেট করে দেবে। এখানে যে তোমার দেখো যে সাম, মেক সাম, এখানে পার্সেন্টেজ, এই সাম করে তুমি যদি তোমার এরকম হয় যে না তুমি 100টা করে করতেছো মানে তো অটোমেটিক পার্সেন্টেজ। তুমি যদি চাও যে না আমি 200 বা 300 করে করবো, সেক্ষেত্রে তোমার এখানে হবে কত, 300টা, তাই না? তো 300টা হইলে তো পার্সেন্টেজ হইল না। তখন দেখো পার্সেন্ট এখানে একটা আলাদা ঘর আছে। তুমি যখন এই পার্সেন্ট ক্যালকুলেট করবে তখন ওর ওই পার্সেন্টগুলো নিয়ে এখানে তোমার পার্সেন্ট করে দিবে। তার মানে আমি যেহেতু 100 করে করছি সেহেতু আমার ডেটা এবং পার্সেন্ট একই। কিন্তু যদি আমি আমার ডেটাতে আমি আমার মনে করো টোটাল হয়েছে 85টা, হইতে পারে না যে আমি 100টা পাচ্ছি না, বা রেয়ার কেস, অথবা দেখা যাচ্ছে আমার 112টা হয়ে গেল, তখন ওই 112টার ভিতরে সে ক্যালকুলেশন করে এখানে আমার পার্সেন্টটা মানে আর এখানে আমাদেরকে কোনো এরকম এক্সেলে যেমন আছে না যে না, তোমার এই ডেটাতে গিয়ে তুমি অটোমেটিক এখানে যে মেক পার্সেন্টে ক্লিক করবা, দেখবা যে অটোমেটিক পার্সেন্টে চলে আসবে, তোমার কিচ্ছু করা লাগবে না। জাস্ট এখানে দেখবো যে সব 100 বসায় দেবে। আর ওই যে যেটা বললেন এগুলো হচ্ছে এত মিটার বা সেন্টিমিটার দূরে দূরে আপনি কোডিং করছেন। না, কোরিং না, কোরিং তো আমার একটা। কোরটা কি যে আমার এই ধরো ব্যাগ ও মানে ওইটারই এখান থেকে নিচে গেল, নিচের দিকে এখন আমার এইটা ধরতে হবে 0, মানে যেটা আমার লেগ ফ্লোর সেটা 0, ওখান থেকে 5, 10, 15, 20 করে আমি স্যাম্পল তো এইভাবে থাকে না, এখানে একটা 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 করে আমি নিলাম স্যাম্পল। এবার এই ডেপথ অনুযায়ী আমার স্যাম্পলগুলো ইনপুট করা, এগুলো হচ্ছে এদিকে গেল ডেপথ আর এদিকে গেল হচ্ছে স্পেশাল। ঠিক আছে। এখন এইগুলো নিয়ে করলে তারপরে আমি এখান থেকে দেখো আরও কয়েকটা অপশান আছে। অপশানের ভিতরে আমি যদি আমার গ্রাফে স্প্রেডশিট সেভ করে নিই, তো এইখানে তোমার এই যে ফাইলটা, এই ফাইলটার নাম কি বললাম, TGX। আগে যেটা ছিল স্প্রেডশিট সেটা হচ্ছে TLX। এখানে দুইটা, যেটা এটা হচ্ছে তোমার TLX দেখো, হ্যাঁ, আর এটা যদি আমরা সেভ করি তাহলে এটা হবে আমাদের TGX। তো আমার এখানে এইটারই করা আছে একটা TGX, ওপেন করি, TGX মানে এইটারই যেটা করা আছে, মানে এটা আমার সব কিছু সাজানো আছে। মানে এটা যদি আমি দেখো এখান থেকে নতুন একটা করি তাহলে দেখো অনেক কিছু গ্রুপ করা নাই, হ্যাঁ, অনেক বিষয় আছে যেগুলো করা থাকে না। তো আমার এটাতে এই যে গ্রুপিং করা আছে, দেখো এখান থেকে সামারি, আননোন, হ্যাঁ, অনেক কিছু করা যায়। মানে এখানে তুমি যদি একটা ক্লিক করো দেখো যে এর অনেকগুলো অপশান আসবে, এক্স এক্সেস, ওয়াই এক্সেসে, অথবা তুমি গ্রাফটা যদি সিলেক্ট করতে চাও অথবা পরবর্তী গ্রাফে যাইতে চাও, কিছু কিছু সাপোর্টের টুল আসবে। তারপরে এই যে এটা কিভাবে করছেন?
সেটাই আমি সব কিছু এখন দেখাবো। এখন তুমি যখন দেখো মানে এই মোডে থাকতেছো, মানে তোমার টিএলএক্স মোডে, গ্রাফ এক্সেল যে স্প্রেডশিট মোডে, তখন দেখবে যে তার জন্য টুলস আলাদা। আবার তুমি যখন তোমার টিজিএক্স মোডে আসছো তখন দেখবে তার জন্য টুল আলাদা। কারণ এখানে তুমি এই যে তোমার এস ক্যালকুলেটর বলছিলে না, যে এখান থেকে অনেক গ্রুপিং করা যায়, এটা তুমি এখান থেকে করতে পারবে। এখানে তোমার এই যে ডিজিএক্স ফাইলটা তৈরি করতে হবে তার জন্য, ফোনে সিক্স এক্সেলেন্ট ফাইল। এটা আমি কখনো করি নাই, তবে তোমাদের যদি লাগে সেক্ষেত্রে আমি ট্রাই করবো এটা করার। মানে প্রয়োজনেই তো মানুষের সব কিছু করতে হয়, তাই না? আমার দরকার হয়নি, আমি আর ওই সময়ের ভিতরে করিনি, কিন্তু করতে পারবো। ওটা দিয়ে কি করে? ওইটা হচ্ছে যে তোমার এই ধরো আমাদের একটা জিনিস আছে না, জিনিসটা কি হায়ারার্কি। আমাদের যদি জিওলজিক্যাল টাইম স্কেল দেখো তাহলে সেখানে প্রথম আছে কি, সেখানে হচ্ছে প্রথমে এরা, ইয়ন, ইপোক, তারপরে হচ্ছে তোমার লাস্টে কী বলে পিরিয়ড। এরকম চারটা স্টেজ আছে না? তো এই জিনিসটা অনেক অনেকটা স্টেজের মতো ক্লাস্টার, যে প্রথমে এটা এরা, তারপরে এই দুইটা মিলে একটা ইয়ন, এই দুইটা মিলে একটা ইয়া, তারপরে চলে আসলো। মানে ছোটো ছোটো বিষয় নিতে নিতে তুমি বড় একটা জিনিসের ভিতরে, স্যার একটা ক্লাস মতো আর কি, একটা জিনিস শেখাচ্ছে এদের। স্যার ওই যে চিলি একটা সফটওয়্যার আছে আপনার, সেডিমেন্ট অ্যানালাইসিস সফটওয়্যার, হ্যাঁ, সেডিমেন্ট অ্যানালাইসিস একটা ও সফটওয়্যার এটা আমি দেখেছি। হ্যাঁ, সেটা থিসিস করবে তো, তাই স্যার ওটা করে রাখবো। হ্যাঁ স্যার সবাই পারে, ঠিক আছে, নাম মনে জীবনে শুনে পেটে দেখেছি। আপনার কাছে দেখতে হয় তো নাকি? আমার কাছে দেখবে, আমরা সামনে বেশি করেছি, তো শহীদ স্যারই একমাত্র জানে। আচ্ছা, যাই হোক, ওটা বাদ দাও। তাহলে আমাদের যেটা দেখলাম একটা হচ্ছে টিজিএক্স গ্রাফিক্যাল যেটা দেখাবে, আর যেটা সে বিষয়ে দেখাবে টিএলএক্স। এখন এটা করার পরে এখানে আসার পরে যে এই কাজগুলো আমি পরবর্তীতে কীভাবে করব, ঠিক আছে, এই যে আমার টুলসগুলো আছে, মেনলি এই টুলসগুলো আমার কাজে লাগবে। হ্যাঁ, এগুলো কি ডেপথ তো বোঝাচ্ছে না? কি এই যে নিচের দিকে হচ্ছে তোমার ডেপ দেওয়া আছে। বাড়বে। তার মানে এই আমি যদি এখান থেকে জুম করার অপশন আছে, তাহলে দেখো যে এটা হচ্ছে তোমার ডেপথ, এই যে 0 থেকে তুমি নিচে আসো ডেপথ, আর এগুলো হচ্ছে ওই ডেপথ অনুযায়ী তোমার মনে করো যে অ্যাম্ফোরা ওভেলিস কতটুকু পাওয়া গেছে। আমার মনে করো যে 20-25-এর দিকে আছে, সামান্য আছে 60-এর দিকে, নিচের দিকে মোটেও তাহলে নাই। এইগুলো ডায়াগ্রামগুলো বড় ছোট হলো কেন? হ্যাঁ, ডায়াগ্রাম তোমার যেখানে বেশি পাবা স্পেসিস, তোমার মনে করো যে এটার পার্সেন্টেজটা দেখুন নাকি এখানে পার্সেন্টেজ না, এটা হচ্ছে যে, হ্যাঁ এটা হচ্ছে পার্সেন্টেজ, তোমার 100-এর ভিতরে কতটুকু পাওয়া গেছে। এখানে দেখা যাচ্ছে যে এই ডেপথে আমার 40% মতো আসছে। এটা কোন স্পেসিস? দেখে আমাকে নিচে থেকে হ্যাঁ, পার্সেন্টেজ এটা হচ্ছে কি ফ্লাজেলেরিয়া উলনা, এই স্পেসিসটা আমার এখানে বেশি আছে, এবং এটা হচ্ছে ফ্রেশ ওয়াটার স্পেসিস। মানে একটা আমার ডায়াগ্রাম আমি যদি দেখি তাহলে এখানে সব কিছু বোঝা যাবে যে আমার কত ডেপথে কোন স্পেসিস, কত পার্সেন্ট, তারপরে কোন এনভায়রনমেন্ট, সব কিছু দেখা যাচ্ছে। এবং হ্যাঁ, এবং এই টোটাল স্পেসিস মিলে আমি যখন আমার ফ্রেশ ওয়াটারে আসবো, ফ্রেশ ওয়াটারের টোটাল কী, ও আবার এটাকে আলাদা করা হয়েছিল। হ্যাঁ ফ্রেশ ওয়াটারে আমার টোটাল কতটুকু হয়েছে, মেরিন ওয়াটারে কি কত ডেপথে কী পরিমাণ পাওয়া গেছে, আর আননোনে কেমন আছে। হ্যাঁ, একটা জিনিস এখানে দেখা যাচ্ছে, সেটা দেখো যে যেখানে তোমার মেরিন ওয়াটার বেশি থাকবে সেখানে ফ্রেশ ওয়াটার কম থাকবে। এখানে আননোন একটু বেশি আছে যার জন্য এটা। হ্যাঁ, তা এটা থেকে তোমার যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে যখন ফ্রেশ ওয়াটার বেশি তখন মেরিন ওয়াটার মানে স্পেসিস কম। তা মেরিন ওয়াটার স্পেসিস যদি বেশি হয় তাহলে আমরা দেখবো যে যেহেতু লেক একটা ফ্রেশ ওয়াটার, স্পেসিসটা কম হবে। না লেক যেহেতু ফ্রেশ ওয়াটার সেখানে তো মেরিন ওয়াটার স্পেসিস থাকার কথা না। যদি সেখানে পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেটা ড্রিফটেড, তার মানে অন্য জায়গা থেকে আসছে। আর আমার নর্মালি আমার তো এখানে ফ্রেশ ওয়াটার ডায়াগ্রাম হবে, তাই না? তাহলে যেখানে বেশি হবে সেখানে বুঝতে হবে যে না এখানে আমার মেরিন মানে ফ্রেশ ওয়াটার ডায়াগ্রামগুলোই আসছে। এখন যেটা মানে আমার অ্যানালাইসিস সেটা হচ্ছে যে কেন আমার ড্রিফটেডটা এখানে আসলো, কিসের জন্য, কীভাবে আসলো। যে অবশ্যই হেভি রেইনফলের জন্যই, মানে সেটা সেডিমেন্টের সাথে ট্রান্সপোর্ট হয়ে আমার এখানে আসছে। তাছাড়া তো আসার আর কোনো সোর্স নেই, মানুষের ধরে তো আর এখানে ডায়াগ্রাম নিয়ে যাবে না।
তাই না? তো এখন আমি যদি এখানে পাই তাহলে বুঝতে হবে যে ওই সময় আমার বৃষ্টিপাতটা বেশি ছিল। তার মানে আমার যেখানে এই পিকগুলো আমি পাচ্ছি, মেরিনের যে পিকগুলো পাচ্ছি সেটা আসছে না, এটা তো যায় তোমার ভাসতে ভাসতে তোমার আপনি না একটা উপরে পাহাড়ের উপরে করছেন ঠিক। এই যে এই যেটাগুলো হ্যাঁ, তো তোমার আমার যে লেকের সাইডে তোমার পাহাড় আছে, লেকের সাইডে পাহাড় আছে। এখন ওই পাহাড়ের যে তোমার যে ঢাল বেয়ে বেয়ে তো একদম সমুদ্র থেকে পাহাড়ে কিভাবে যাবে? না না, তোমার আমাদের এই পাহাড়গুলো তৈরি করতে জানো না? সমুদ্র থেকে তাহলে পাহাড়ে কিভাবে? ওই যে ইয়ে করে সেই তো মেরিন ডায়াটম কেন পাহাড়ে চলে গেল? তো এইটা তোমরা না জানলে তো হবে না। আমি তো ভাবতেছি তোমরা এটা মনে হয় জানো। হ্যাঁ, প্লেট টেকটনিকের কারণে আমাদের এই এলাকা, যখন এই যে চিটাগাং বা হিমালয় এলাকা, এখানে তো আগে আমরা জানি টেথিস সি ছিল, এবং আমাদের ইন্দো অস্ট্রেলিয়ান এবং ইউরেশিয়ান যে দুইটা প্লেট, সেটা তোমার কনভার্জের দরুন ওই টেথিস সি সমুদ্রের তলদেশে যে সেডিমেন্টগুলো ছিল ওইগুলো তোমার মানে একটা প্লেট কীভাবে ইয়ে হয়, যে যখন তোমার কন্টিনেন্টাল প্লেট হয় সেটা সবসময় উপরের দিকে থাকে, আর যখন ওশানিক প্লেট হয় সেটা যায় নিচের দিকে, কেননা ওশানিক প্লেটটা অনেক ভারী থাকে। এখন তুমি যখন যাও তখন এখানে যখন তোমার কনভার্স হইলে এখানে যে তোমার সেডিমেন্টগুলো হবে সেগুলো কি প্রেশার হবে না প্রচণ্ড, প্রেশারের জন্য সেগুলো উপরের দিকে উঠে আসে। তো এখন তোমার ওই সমুদ্রের তলদেশের সেডিমেন্টই তো আমাদের এই সেডিমেন্ট এখন যেগুলো পাহাড়ে আছে। তার মানে পাহাড়ে, হ্যাঁ এগুলো হচ্ছে টার্সিয়ারি, এখান থেকে প্রায় 60 লক্ষ বছর আগে পাহাড় এগুলো, মানে তারও আগে কোন টাইমে অ্যাকচুয়াল জানা যায় না, তবে টার্সিয়ারি টাইমের এটা আমরা জানি। তা এইটা যদি জিওলজি না জানো তাহলে তো অ্যানালাইসিসই করতে পারবে না। সবগুলো ছাড়া হতে পারে না, না জানলে বোঝাতে পারি না। মানে এটা হচ্ছে আমরা জেনারেলি শিখছি কিন্তু ওরকম ভাবে ওই জায়গায় আছে হ্যাঁ, যে আমরা কেন আমরা এটা অ্যানালাইসিস করতেছি, আমাদের তো অনেকগুলো বিষয় প্রায়োরিটি দিতে হবে, যে আমার জিওলজিক্যাল স্ট্রাকচার সম্বন্ধে জানতে হবে, তারপরে এখানকার ফিজিওগ্রাফি জানতে হবে, এর সাথে তো আরও অনেক কিছু লিঙ্কেজ আছে। আমি যে ওখানে টোপোগ্রাফি সার্ভে করছি, তারপরে এখানে যে ড্রেনেজ সার্ভে করছি, অনেক কিছুই, কারণ আমার যেখানে অ্যাভেলেবল তোমার সেডিমেন্ট চলে আসে, আমাদের যদি এই লেকটা আমরা যদি দেখি, তো কিছু কিছু জায়গায় তোমার কিন্তু মনে করো যে ওই যে স্ট্রিম আছে, যে এই যত এলাকার পানি সবই এক জায়গায় দিয়ে আসতেছে, তাহলে কি এখানে সেডিমেন্ট বেশি আসবে না? এখান থেকে যদি আসে তাহলে সেডিমেন্ট বেশি আসবে, তাহলে এখানে যদি সেডিমেন্ট দ্রুত জমা হচ্ছে, যে জায়গাতে তোমার বেশি ফ্লো আসবে সেখানে দ্রুত সেডিমেন্ট জমা হচ্ছে। কিন্তু এমন কিছু কিছু জায়গা আছে যেখানে তোমার দ্রুত সেডিমেন্ট আসে না, যেমন এরকম একটা জায়গা মাঝখানে তোমার তো এখান থেকে যাইতে দেরি হবে, তো এই জায়গাতে তুমি বেশি টাইমের ডেটা পাচ্ছ। মানে এগুলো কনসিডার করতে হবে যে কোথা থেকে তুমি সেডিমেন্টটা কালেকশন করবে। ও মানে ওইখানে আমরা ওই মানে টার্সিয়ারি যুগের ডেটাগুলো আরো বেশি পাবো। হ্যাঁ, তুমি মনে করো যে এই যে জায়গাটা আছে, তো কম যাচ্ছে। এরকম যে জায়গাটা আছে, তোমার মনে করো যে এখানকার যত পানি সব এখান থেকে এখানে আসতেছে, তার মানে তাহলে এখানে মনে করো যে যতটুকু সেডিমেন্ট আছে খুব অল্প টাইমে, কিন্তু যেখানে তোমার সেডিমেন্ট যাইতেই পারতেছে না মাঝখানে, তাহলে দেখা যাচ্ছে ওইখানে অনেক অনেক সময় ধরে ধরে তোমার এখানে জমতেছে। ঠিক আছে, তার মানে তোমার যদি বেশি টাইম বা বেশি ইয়ারের সেডিমেন্ট তুমি যদি কালেকশন করতে চাও তাহলে এরকম একটা জায়গা তোমাকে চয়েস করতে হবে। ঠিক আছে, এই জন্যই বুঝছো টিপস ইয়ে হবে। এখন তুমি হ্যাঁ, যদি তুমি যদি মনে করো যে মানে কন্টিনেন্টাল শেলফে যদি ড্রিলিং করো, তা এমন কিছু কিছু জায়গা আছে সেখানে কিন্তু কখনো সেডিমেন্ট ডিপোজিটই হয় না, বরং এরোশন হয়। আবার এমন কিছু কিছু জায়গা আছে যে সেখানে খালি ডিপোজিশনই হয় খুব দ্রুত, যেমন আমাদের চরগুলো আছে বা ওই সুন্দরবনের এলাকা। হ্যাঁ, কিন্তু তুমি যদি ডিপ সিতে যাও সেখানে তোমার এরোশনের পরিমাণটা কম, কারণ সমুদ্র তরঙ্গাটা উপরের থেকে নিচের দিকে, সমুদ্র কিন্তু খুব ডাইনামিক, সারফেসে যেমন দেখো নিচে কিন্তু আলাদা, নিচে একদম শান্ত, উপরে কিন্তু অনেক ডাইনামিক। হ্যাঁ, আবার এমনও আছে যে তোমরা যদি এই যে ল্যাব্রোডার স্রোত কোন জায়গায় জানো? ল্যাব্রোডার স্রোত, শীতল ল্যাব্রোডার স্রোত, সমুদ্র স্রোত পড়ো নাই? এটা হচ্ছে গ্রিনল্যান্ডে, তার মানে আমাদের যে আটলান্টিক মহাসাগরের যে ইয়েস মতো না, উপরে গ্রিনল্যান্ড আছে না, ওই গ্রিনল্যান্ডের বাম সাইড থেকে একটা স্রোত আসছে, সেটা শীতল স্রোত। আর উষ্ণ উপসাগরীয় স্রোত আছে এইদিকে একটা, মানে এখানে তোমার এই যে আমেরিকা সাইড দিয়ে একটা স্রোত চলে গেছে ইউরোপের কাছে, তো এই স্রোতটা হচ্ছে উষ্ণ স্রোত, সারফেসে উষ্ণ স্রোত। তাহলে শীতল স্রোতটা কি ভালোই হয় না? তাহলে সমুদ্রের উপর দিক দিয়ে একটা স্রোত হতে পারে, নিচের দিক থেকে আরেকটা স্রোত হতে পারে।
এখন এটা যদি হয় তাহলে দেখো আরো কত ডাইনামিক, যে উপর দিক থেকে তোমার একটা স্রোত যাচ্ছে, নিচের দিক থেকে আরেকটা, একটা ওভারব্রিজের মতো, ট্রাফিক ওভারব্রিজ, এরকম উপর দিক দিয়ে গাড়ি যাচ্ছে, নিচের দিক দিয়েও গাড়ি যাচ্ছে। হ্যাঁ, তাহলে ওর যে একদম লেক মানে তোমার ওশান ফ্লোরটা সেটা তো আরো মানে স্টপ, একদম স্ট্যাগনেট। তো আমাদের লেক যদি ধরি, তার লেকে তো তোমার কোনো ওয়াটার ফ্লো নেই, সো এটা সুপার স্ট্যাগনেট বলা যায়। যে এখানে তোমার উপরে হয়তো হালকা বায়ু দ্বারা তোমার কিছুটা ফ্লো হবে, কিন্তু তোমার নিচে এটা তো কখনো একদমই তাহলে আমরা যখন সমুদ্র থেকে ডেটা আনবো, তার মানে তো ওইটা মানে কি বোঝা যাবে? ওখানে তো কোনো, এখানে যেমন আপনার মেরিন কম আসলে ফ্রেশ ওয়াটার বেশি আসছে এরকম, হ্যাঁ। কিন্তু ওখানে তো ওইখানে তো সব সবই গোলা মানে সবই মেরিন থাকবে, কিন্তু তুমি এখান থেকে ফ্রেশ ওয়াটারে কিছু ডিপোজিশন পাবা। কারণ ওই যে কেননা তোমার ইয়েতে এইখান যাবে। থেকে ফ্রেশ যেগুলো তোমার এই সমুদ্র, মনে করো যমুনা থেকে যেগুলো মরে চলে গেছে, সেগুলো তো তোমার, যেগুলো তুমি যাবে। সিগনেচার পাচ্ছ, তুমি যদি ওই সিগনেচারটা পাও তাহলে তুমি বুঝবা যে এটা এখানে আসছে। এখন সেটা কত বছর আগে আসছে সেটা পাবা তুমি কার্বন ডেটিং ডেটা থেকে, কতখানি নিচে। কিন্তু সেই কার্বন ডেটিং সেটা ওই যে ব্যবস্থা করতে না, শিখতে না, এটা তোমার আমাদের বাংলাদেশে নাই। বাংলাদেশে তো আমি নাই, যেটা আমেরিকাতে পারছিলাম হচ্ছে এই গার্নিয়ার, ফরাসি গার্নিয়ার, মানে সায়েন্টিস্ট, উনি জিওলজিস্ট, উনি আমাকে 6টা ডেটা দিয়েছিলেন। এখন যদি সেরকম সুযোগ হয় আমি হয়তো তাদের কন্ট্যাক্ট, যে কোনো হোক সেটা পরের বিষয়, এই ডেটা কিভাবে দিল স্যাম্পল অথবা কোনো অর্গানাইজেশনে, সেটা পরে স্যারের ইয়ে দেখে করতে হবে আর কি। তো আমি যেটা বুঝেছিলাম সেটা, হ্যাঁ। এখন আপনারটাও কি রেডিও কার্বন ডেটিং করছে? হ্যাঁ, এটা আমার 6টা ডেটা আছে, 6টা। মানে বিভিন্ন ডেপথে 6টা, ওইটা আমি আমার থিসিসে দেখে আছে। এখন যে জিনিসটা মানে আমরা তো এখন এগুলো দেখে ফেললাম, মোটামুটি কাজগুলাই হচ্ছে। এখন আমি যদি এগুলো এডিট করতে চাই, তো একটা ফিচার এডিট করলে তুমি তোমার এক্সিস এডিট করতে পারবা, মানে প্রতিটা অপশানে গিয়ে অনেকগুলো কাজ আছে। তোমার কোনটা কোন অ্যাক্সেস, তার কালার ব্ল্যাক দিবা কি কার্ভ দিবা, কেমন কি দিবা, হ্যাঁ। ধরো আউটলাইন কালারটা তুমি দিতে হচ্ছে গ্রিন, যদি অ্যাপ্লাই দাও তাহলে দেখো যে এর যে আউটলাইন কালারটা সেগুলো এর যে আউটলাইন কালারটা সেটা তোমার গ্রিন হয়ে গেছে। আর এটা কি বলছেন এই যে ফ্রেশ ওয়াটার, মেরিন ওয়াটার? এবং সেটার মনে করো তুমি যদি আউটলাইনটা কোনটা দিচ্ছিলাম জানো তো, আমার তো মনে নেই। এটা যদি তুমি আউটলাইনটা ধরো ব্ল্যাক দিচ্ছ, নাহলে একটা ইয়ে, এবং এর তোমার উইথ আছে, হেয়ার লাইন দিচ্ছ নাকি তোমার মোটা করে দিচ্ছ, 2.5 দিয়ে যদি অ্যাপ্লাই করো তাহলে এখন বোঝা যাবে যে মোটা। এখন দেখো এটা অনেক মোটা, ঠিক আছে। এরকম মনে করো এটা যদি তুমি দিতে চাও, এটা তুমি আউটলাইন কালার তুমি গ্রিন দিয়ে, যদি এটাও হেয়ারলাইন মানে চুলের মতো দেখাবে, 2.5 যদি অ্যাপ্লাই করো তাহলে দেখো যে এটা অনেক মোটা দেখা যাচ্ছে। তারপরে ফিল কালার সবই পরিবর্তন করা যায় তুমি তোমার মতো করে। তারপরে আবার এখানে এই যে কালারগুলো, এগুলো তুমি মনে করো ভিতরে কালারটা তুমি চেঞ্জ করতে এগুলো যাচ্ছ। তো ফর্মালি মনে হয় ব্ল্যাক ইউজ হ্যাঁ। করে না? এখানে তোমার মনে করো যে ফ্ল্যাটিং কেমন দিতে যাচ্ছে, তুমি মনে করো যে যে কোনো একটা কালার দিয়ে অ্যাপ্লাই দাও, ওকে। দেখো যে ফ্ল্যাটিং কেমন দিতে, এরকম অনেকগুলো সিম্বল আছে, তোমরা এখান থেকে এক এক করে ইউজ করতে পারবে। তারপরে এটা হচ্ছে তোমার জোনস, ঠিক আছে। ওই যে মেটারেটার এখান থেকেও কিছু কিছু কাজ আছে, লেভেলিং করে করে তুমি জোনগুলো লেভেল করতে পারবা। তারপরে এখানে কার্বন ডেটিং ডেটাগুলো তুমি এন্ট্রি করতে পারবা। তোমার যেখানে যেখানে কার্বন ডেটিং ডেটা আছে, তুমি তোমার ওই যে এখানে যেটাই দেখাচ্ছিলাম না তোমার টিজিএক্সে, টিজিএক্সে যে কার্বন ডেটিং ডেটাগুলো বলছিলাম মেটাডেটার ভিতরে, জিও ক্রোনোলজি, এখানে যে এজ এগুলো, অথবা তুমি সরাসরি তোমার টিজিএক্সে গিয়ে এখান থেকেও তুমি কার্বন ডেটিং ডেটাটা দিতে পারবে। এটা হচ্ছে যে গ্রুপ, তুমি বলছো না যে কীভাবে যে ফ্রেশ ওয়াটারটা দিলাম, এটা হচ্ছে তোমার হচ্ছে গ্রুপ অপশান। গ্রুপ অপশানে তোমার শুরু হবে যে ফার্স্ট কোনটা থেকে তুমি শুরু করতে যাচ্ছ, তা আমার অ্যানফা থেকে এই পর্যন্ত। তারপরে আমি কোন পর্যন্ত যাইতে যাচ্ছি, শেষ না। আমার মনে করো যে অ্যাম্পুরা থেকে আমার হচ্ছে শুরু ইয়ে, মানে এটা কিন্তু আমার অ্যাসেন্ডিং করে সাজানো, ABCD করে। কারণ ABCD করে না সাজালে এখান থেকে আবার এই যে এ থেকে শুরু না, এটা হচ্ছে আমার মেরিন। তো আমার তাহলে এখানে এটা থেকে শেষে যে লাস্টের আগে যেটা সেন্ডারিটা এটা দিলাম। এবার গ্রুপ নেমটা আমার এখানে লিখতে, এটা মেরিন নাকি ফ্রেশ ওয়াটার, তুমি যেটা লিখে দিবা সেটা আসবে।
তারপরে এখান থেকে তুমি আবার নতুন করে একটা একটা কলাম দিতে পারবা। তো আমার এখানে যে কটা দেখো তো, ফ্রেশ ওয়াটার, মেরিন ওয়াটার, আননোন, সামারি এভাবে লেখা আছে। যে কয়টা দরকার তুমি ইচ্ছা করলে একটা একটা করে এখানে অ্যাড করা যাবে। কিন্তু এখানে তো কতগুলো আছে এর জিনিস মেরিনে, তো তাহলে কি? ওইটা কি না জানা? না না, এর জিনিস মেরিনে তো এখানে দেওয়া আছে, যে অ্যাম্ফোরা, অ্যাম্ফোরা তো মেরিন। তোমার এইটা হচ্ছে যে এক্সেল, তোমার এই ডেটা শিটটাই হচ্ছে এটা মেরিন। সেটাই সাজানো আছে। ডেটা শিটে তুমি যদি সাজাও তাহলে এটা তুমি পাবা না। ডেটাতে গিয়ে দেখো যে এখানে প্রথম তোমার যেগুলো সবগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার, এ থেকে বি সি ডি এফ জি এইচ করে সাজানো। আচ্ছা আচ্ছা। তারপরে মেরিনে আবার এইভাবে সাজানো। এইভাবে তুমি যদি না সাজাও তাহলে তো এখানে তোমার উল্টোপাল্টা দেখা যাবে। এখানে সাজানোরও অনেকগুলো নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী তোমাকে সাজাইতে হবে। সাজানোর পরে তারপরে আমাদের লিথোলজি, তোমাদের ওই যে কি জানো, রোলস স্মিথ স্কিম অনুযায়ী যে একটা লিথোলজি আছে না, Rules হবে না অবশ্য। এই যে লিথোলজি অনুযায়ী আমাদের অনেকগুলো জিনিস আছে এখানে, অপশান, ডিজাইন। হ্যাঁ, ডিজাইনে গিয়ে তোমার মনে করো যে প্রথমে লিবা টপ ডেপথ, মনে করো টপ হচ্ছে 0, হ্যাঁ, বাটম ডেপথ হচ্ছে মনে করো 2, তারপরে লোয়ার এটা দরকার নেই দিয়ে এবার তোমার এখান থেকে কোনটা, তোমার মনে করো যে ডিটেট্রিয়াস, এগুলো একটা গ্রুপ, হ্যাঁ, ডিটেট্রিয়াসের গ্রুপে টিজি আছে, এলডি আছে, এরকম একটা গ্রুপ আছে, এই টাইপের সব এরকম। Goldsmith-এর? হ্যাঁ, তারপরে যদি তোমার Internationally Goldsmith use করে? হ্যাঁ, ইন্টারন্যাশনালি তোমার সেডিমেন্ট ডেসক্রিপশনের জন্য রোলস স্মিথের এই সিম্বলগুলো ইউজ করে। যদি তুমি এই সিম্বলটা ইউজ করো তার মানে হচ্ছে এইটা। তারপরে যে গ্রামীণের ভিতরে 1 2 3 4 তোমার 4টা হচ্ছে যে মানে ইন্টেন্সিটির উপরে, যদি বেশি ইন্টেন্সিটি হয় তাহলে তোমার হচ্ছে 4 নাম্বারটা, যদি কম ইন্টেন্সিটি হয় তাহলে এটা। এইগুলো তো একটা অর্থ আছে, জি জি আছে, তারপরে ওই এগুলো স্যার পড়াইছে কোথায়? আমার ওই এলএফ আছে, এলএফ হচ্ছে তোমার ওই অর্গানিক ম্যাটার বা লিফ যেটা আছে, পাতা পচা এগুলো কালো। তারপরে এর কালারও আছে, হ্যাঁ, তুমি এখান থেকে কালার টালার সব কিছু দিয়ে এটা দিলে, হ্যাঁ, দিয়ে তুমি ওকে করলে তোমার এখানে একটা ইয়ে চলে আসবে। লিখে করছেন হ্যাঁ হ্যাঁ, ওইটা লিথোলজি করছে কিন্তু মানে এখানে দেখায়নি, আমি অন্য আলাদাই বার হিসেবে দেখাইছি। আপনার এটা টাইটেল ছিল, দিস ইজ দ্য টাইটেল ছিল। চিজের টাইটেল তো মনে নাই তারপরেও মানে মেইনলি কি আমাদের। চিজের টাইটেল ছিল হচ্ছে রিকনস্ট্রাকশন অফ প্যালিও মনসুন অন দ্য স্টাডি অফ লেক সেডিমেন্ট, পড়ালেখা স্যার আমাদের যে ও লেক অরিজিন, হ্যাঁ ওইটাই। তবে টাইটেল পরে অনেক সময় দেখা যাচ্ছে কাজ করার পরে শেষে অনেক সময় সামান্য একটু চেঞ্জ হয়, কেননা তোমার কি আউটপুট বের হইলো বা কত দূর তুমি করতে পারলে তার উপর ডিপেন্ড করে। আমার মেন ফোকাসটা হয়েছে যে যেমন দেখা যাচ্ছে শেষমেশ লেকের অরিজিনের উপরে, মানে এইসব অ্যানালাইসিসের উপরেও তাহলে আমার এখানে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে প্যালিও মনসুন আর একটা হচ্ছে তোমার লেক অরিজিন। তা ওই দুইটা জিনিস আমার টাইটেল একটা হয়ে গেছে। মানে এরকম ফাইন্ডিংসের উপরে বেস করে তোমার দেখা যাচ্ছে তুমি কী ডেটা কালেকশন, হয়তো তোমার লিমিটেশন এসে গেলে যে তুমি ডেটা কালেকশনই করতে পারবে না, তা তখন তোমার কি ওই টাইটেলে করতে পারবা, তখন দেখা যাচ্ছে অন্যদিকে ফোকাস করে তুমি যেদিকে অ্যানালাইসিসটা তুমি নিতে পারতেছো সেইটা তুমি করতে পারবা। তা এখন আমরা তো মানে আমার জিনিসগুলো দেখালাম, হ্যাঁ, দেখানোর পরে এখন আসি আমি আমার ব্ল্যাঙ্ক স্ক্রিনে, নাই কিছু, তাহলে কীভাবে শুরু করব? তোমার ওই শিটটা তৈরি করার জন্য ফাইলে গিয়ে প্রথম নিউতে যাইতে হবে। নিউতে গেলে প্রথমে তোমার এরকম একটা ডেটা সেট চলে আসবে একদম ব্ল্যাঙ্ক। আসলে সেখানে মেটাডাটাতে গিয়ে আমি বলছি যে তোমাদের জিনিসগুলো সেগুলো ফিল আপ করবা এক এক করে। তোমার যে কয়টা স্যাম্পল হবে প্রতিটা স্যাম্পলের জন্য একটা করে, কোড যদি 10টা হয় তাহলে তার জন্য 10টা, একটার ভিতরে তো 10 দিতে পারবো না, ঠিক আছে? 10টা আলাদা আলাদা। স্প্রেডশিট 10টা আলাদা আলাদা স্প্রেডশিট হবে, হ্যাঁ, ফাইল, হ্যাঁ। আচ্ছা, তারপরে এবার মেটাডাটার পরে এবার ডেটাতে চলে আসবা। ডেটাতে জাস্ট মানে ওইটা একবার করা হয়ে গেলে ডেটা এখানে খালি কোড আগে নাম লিখবা, নাম লেখার পরে তারপরে কোড লিখবা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নাম না লিখে তো কোড লিখে যাবে না। বললাম যে নামগুলো যে লিখবো হ্যাঁ। এগুলো হচ্ছে আমি জানবো কি করে এখানে এই হ্যাঁ, এগুলো তোমার আছে। প্রথমে মানে এগুলো হচ্ছে কাজের মেথোডোলজি, যে তোমার স্টেপ বাই স্টেপ অ্যাক্টিভিটিস। এইটা তো হচ্ছে তোমার ডেটা অ্যানালাইসিস করার পরে তারপরে তোমার কাজ হচ্ছে এখানে, মানে আগে আমার কম্পিউটারে লেখাপড়া ইনপুট করতে করে হবে, তারপরে then হচ্ছে কাজ। ফার্স্ট হচ্ছে তোমার ডেটা কালেকশন করতে হবে, তারপরে হচ্ছে ডেটা প্রিজার্ভ করতে হবে, ল্যাবে আনতে হবে, ল্যাবে এনে কাটতে হবে, কেটে এনে এবার স্যাম্পল ওখান থেকে স্প্লিট করতে হবে, আলাদা করতে হবে, করে এবার তোমার যে যন্ত্রপাতিগুলো দিয়ে আছে সেগুলো ডেটা মানে প্রি প্রসেসিং করতে হবে, যেমন স্লাইড বানানোর জন্য কী কী প্রসিডিউর আছে করতে হবে, করার পরে এবার স্লাইড তৈরি করে সুন্দর করে সেগুলো রাখতে হবে। রাখার পরে এবার আসো তুমি তোমার
তোমার ইয়েতে অবজারভেশন না, মাইক্রোস্কোপে ওগুলো তুমি দেখবা, দেখে দেখে কাউন্টিং স্পেসিসগুলো পারলে এঁকে রাখবা অথবা ছবি তুলে রাখবা, এই ছবি তুমি এতবার পাচ্ছ, ঠিক আছে? ওইগুলো এবার তোমার কাউন্টিং শেষ হইলে তারপরে তুমি এখানে আসবে, এখানে এসে একটা স্যাম্পলে করবে, এবার ডেটাগুলো ইনপুট করবা, করার পরে এইগুলো এটা করতে তো 1 বছর সময় লাগবে কি মানে এই না। যে পুরো প্রসেসটা যাইতে। সময় এই কারণেই তো তোমাকে তো প্রতিনিয়ত কাজ করতে হবে। হ্যাঁ আমার যেরকম আগে কিছু কাজ করা ছিল, আর আমি তো মনে করো যে মানে এক্সপার্ট বলবো না, কিন্তু দ্রুত কাজ করতে পারি, কারণ আমার একটা প্রসিডিউর একবার দেখাই গেলে সেটা ধাপ 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 করে দেবো। এগুলো করতে আমার একদিন সময় লাগছে, এই সব কিছু ডেটা বসাই গ্রাফ ট্রাফ করে রেডি করতে একদিন সময় লাগছে। তোমাদের করতে হলে দেখা যাচ্ছে তোমরা একটা জায়গায় আটকে গেলে তখন তো তোমাদের সারাদিনটা নষ্ট। কম্পিউটার সফটওয়্যার এমন একটা জিনিস যে তোমার যদি একটা পয়েন্টের গড়মিল হয় তুমি সারাদিন ধরে মিলাইতেই পারবে না, ঠিক আছে? আপনি আসেন। না আমি নাই, ইস, মনে করো যে আমি সাতক্ষীরায় চলে গেলাম, ঠিক আছে? সাতক্ষীরায় এখন মা যদি আসতে না দেয় তাহলে কী করবো? এখন তোমাদের কাজ তোমাদের বুঝে নিতে হবে। তোমরা যে আমার তো কেউ শেখায়নি এটা, রূপাপুরে আমি বলছি বলে তো তোমার মনে নাই, ঠিক আছে? পরে আর কাইকে বললাম, ওই যে সেলিম ভাই ছেলেরে বললাম, বললো যে আমি ওই রূপাপুর যে শিটটা ছিল ওইটা কপি করে পরে ওই যেখানে যেখানে যা আছে আমি খালি নাম ভ্যালুগুলো চেঞ্জ করছি, এটা কেমনে করতে হয় এটা আমি জানি না। তাহলে কী করবো? স্যারে বললো তাহলে তুমি এক্সপ্লোর করো। বললাম ঠিক আছে স্যার, ওকে এক্সপ্লোর। এবার তোমার এক্সপ্লোর করতে গিয়ে ফার্স্ট দেখবা যে এর ভিতরে তোমার টিলি একটা গাইড আছে, গাইডে কিছু কিছু জিনিস তোমার দেওয়া আছে, ঠিক আছে? এই গাইড দেখে দেখে এই যে তোমার এই যে বলছিলাম না কোইনিসিস রেজাল্ট, এখানে 1 2 3 করে এইগুলো সাজিয়ে সাজিয়ে তুমি যে এজের ম্যাটার বের করে এটা একটা গ্রাফ আছে অনেক সময় হচ্ছে। অনেক টাইম কনজিউমিং একটা আমি এটা আগে নিজে বুঝতে হয়েছে, তারপর করতে হয়েছে। তোমাদের যে এখন এত সহজে বোঝাচ্ছে, এটা তো মনে করো যে একদিন একবারে বুঝে আমি করে ফেলছি। ছোট হওয়ার সুবিধাই তো এটা। সুবিধা তো সবাই পায় না। আমাদের আবার অন্য কোনো বিষয়ে হয়তো এক্সপার্ট হতে হবে তারপর ছোটদের কাছে। ওই গেল সেটা। পরে পরে দাদাকে খাওয়াইতে হবে। না আমার এই যে মোটা করার ধান্দা করতেছি না আমরা, ঠিক আছে? আমি চিকেন আছে চিকেন আছে ভালো আছে, মোটা করলে দেখা যাচ্ছে চেয়ারের সাইজ ভালো লাগবে, দেখা যাচ্ছে এখানে এখন 4 জন বসে আছে, দেখা যাচ্ছে আমার জন্য 2 জনের জায়গা দেওয়া লাগবে। এইসব কাজ যারা করে দারুণ। ঠিক আছে? তাদের আরো মোটা হওয়া উচিত, কারণ সারাক্ষণ কম্পিউটারের সামনে বসে থাকে। না আমি কি মনে করো সারাদিন কম্পিউটারে কাজ করি? আমি তো ব্যায়ামও করি, জিমও করি, সবই করি। থাকেন। ল্যাপটপ তো আছে, ওই সে ফোন সিস্টেম হয়ে হ্যাঁ গেছে। ব্যায়াম করা এই যে উচিত, এইটা। কারণ একজনের কথা শুনছি সে সারাদিন ঠিক আছে, কম্পিউটার নিয়ে থাকে। এটা তোমার মনে করো ডেপথ অনুযায়ী তোমার এটা ক্লাসিফিকেশনে করা যে এইটা এই টাইমের কোন কোন সময়ের, এটা এটা একটা মানে ক্লাসিফিকেশন। এই অনুযায়ী তুমি যে ডেপথ অনুযায়ী প্রথম এখানে মনে করো যে তোমার এজটা ইয়ে করে দিলে যে টাইম কত, সময় কত, এটা একটা টাইম জোন করলে যে এই টাইমের সময়ে অনেক কিছুই করা যায় তুমি যদি এখন জানো। আচ্ছা, আরেকটা এবার আসি লাস্টের দিকে, সেটা হচ্ছে যে তুমি কিভাবে আউটপুট করবা, মানে তোমার যে টিজিএফ যে ফাইলটা তুমি এখন তৈরি করলে, তাই না? এটা তুমি এখন তো তোমার এখানে থাকলে হবে না, তোমার খাতায় নিয়ে যেতে হবে। এখন তুমি মনে করো যে আরও কিছু এখানে তুমি তৈরি করতে চাও, মানে আরও কিছু এডিটিং লেখাজোখা করতে চাও, তো এখানে এর বেশি আর কিছু করা যায় না, মানে একটা লিমিটেশন আছে যে এই রুটিনের পরে স্যারে যদি বলে যে এখানে একটা মানে কম্পারেটিভ এ করো, ওইটা করো, এইটা আর করা যায় না। সেক্ষেত্রে করার জন্য ফাইলে গিয়ে তোমার এক্সপোর্ট করতে হবে ইএমএফ, তার মানে এনহ্যান্স উইন্ডোজ মেড ফাইল হিসেবে। এটা একটা গ্রাফিক্স ফাইল, এটা তুমি সেভ করলে এখন সেভ করলে দেখো যে তোমার যদি এটা ইয়েতে যাও ডেস্কটপটা, এটা রেকর্ডিং হচ্ছে, চিন্তা নেই, পরে এগুলো দেখতে পাবা। এখন খালি বুঝে নাও। এখন তুমি যদি এখানে প্রিভিউতে যাও ওপেনে পেইন্ট, তাহলে দেখো যে এটা তুমি পেইন্ট দ্বারা দেখতে পারবা। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে এখান থেকে তুমি কাজ করতে গেলে দেখো যে তোমার এই জিনিসগুলো কেমন দেখাচ্ছে, তাই না? গ্রাফিক্স তো নাই। এই কারণে এর জন্য আমার আবার আরেকটা সফটওয়্যার আবিষ্কার করতে হয়েছে, সেটা হচ্ছে কোরেল ড্র। এটার আমি কাজ পারতাম না, এই যে কোরেল ড্র, এটার কাজটা আমি শিখে নিয়েছি। এই ইএমএফ ফাইলটা তোমার কোরেল ড্রতে ভালো রিড করে। তো
তুমি এটাতে নিয়ে এসে, এটা ইলাস্ট্রেটরের মতো একটা সফটওয়্যার, তুমি পরবর্তীতে যদি এটাতে কাজ জানো, তুমি মানে নর্মালি ওইটা তুমি আউটপুট করে দিতে পারবা, আর যদি এটাতে কাজ জানো অনেক হাই রেজুলেশন করে সুন্দর করে তুমি রিপ্রেজেন্ট করতে পারবে। আমার কাছে সব সফটওয়্যার আছে, তোমরা নিয়ে নিও। আপনার ল্যাপটপে ল্যাপটপটা তাহলে এই নিয়ে কোরেল নিও। ড্রয়ের কথা কি ওদের গাইডে লেখা ছিল? না, আপনি কোরেল ড্র না, এদের যেহেতু ইএমএ ফাইল ফরম্যাটে সেভ হচ্ছে, এখন আমাকে খুঁজতে হয়েছে যে ইএমএ ফাইল ফরম্যাট নিয়ে কোন কোথায় সফটওয়্যারে ভালো কাজ হবে? করে। আচ্ছা যেমন তোমার আরডিএস শেপ ফাইল নিয়ে ভালো কাজ করে, এটা সিমাজিনে তোমার আইএনজি ফাইল ফরম্যাট, টিপ ফাইল ফরম্যাট ভালো কাজ করে। তাহলে আমার এই মানে ইএমএ ফাইলের জন্য কোন সফটওয়্যার ভালো কাজ করে, অটোক্যাড করে নাকি আমার কোরেল ড্র করে নাকি কোনটা করে সেটা। তো এখন কোরেল ড্রতে আমি এসে দেখলাম, আমি যদি এখন এটা জুম করি তাহলে দেখো যে তোমার রেজুলেশন তো অনেক সুন্দর, প্লাস প্রতিটা তুমি জিনিসগুলা আলাদা আলাদা করে সিলেক্ট করতে পারবা। তুমি যদি চাও যে না তোমার এখানে ফ্রেশ ওয়াটার বানান ভুল গেছে, তুমি এখান থেকে চেঞ্জ করে দিয়ে এখান থেকে তুমি ওই যে সিআরটি মানে কোরেল ড্রা, এখন তুমি এখান থেকে যদি সেভ দাও তাহলে তোমার এই যে সিডিআর মানে কোরেল ড্রা ফাইল আর কি, ইএমএফটা সিডিআরে চলে যাবে। অথবা তুমি যদি এখান থেকে এক্সপোর্ট করতে চাও, ক্যান্সেল ফাইল এক্সপোর্ট, এখন তুমি যদি মনে করো পিডিএফ জেপিজি যে কোনো ফরম্যাটে কনভার্ট করতে চাইলে, এখন তুমি এই যে জেপিজি ফরম্যাটে এখানে তুমি ডেস্কটপে কনভার্ট করো, এক্সপোর্ট। আচ্ছা, এক্সপোর্টটা কি মেইনলি এরকম কনভার্টের কাজে ইউজ হয়? হ্যাঁ, এখন তুমি এখানে রেজুলেশনটা তোমাকে দিতে হবে, কতটুকু নিয়ে তোমাকে দেখাবে সেটা। এখানে কোয়ালিটিটা তুমি মনে করো যে হাইয়েস্ট দিয়ে দাও 100%, ঠিক আছে, স্ট্যান্ডার্ড এত। ওকে, এখন দেখো যে তোমার ডেস্কটপে একটা এই যে আন্ডারটা চলে আসছে, যেটা রিভিউ দাও, দেখো যে এটা এখন কত সুন্দর রেজুলেশন আসছে, দেখো। কিন্তু ওইটা আগে এখন এটা দেখলে আমি কেমন? আমার মানে থিসিসের ওখানে হ্যাঁ, তুমি এখন এটা ইনসার্ট করে তুমি, এটাই তো করতে হবে। এইটাই তো লাস্ট মানে শেষ আউটপুট তো তোমার এইটাই। তোমার যে এখানে কোরাল ড্রতে কি কাজ করেছো থিসে তো তা দেখবে না, তুমি তো এটা তাকে দেখাইতেও পারবে না, তুমি দেখাবে এরকম একটা জেপিজি ফটো, ঠিক আছে। তা মোটামুটি একদিনে কিন্তু আমি চাইছিলাম যে 2-3টা ক্লাস করে এটা শেষ করব, একদিনে দেখালাম এই কারণে যে আজকে একটু দেখালাম, কালকে যে আর একটু বসে রাখলে এইটার জন্য ওইটাও শেষ হয়ে গেল, মানে বুঝতে পারবো না। তা ওভারঅল একটা ধারণা দিলাম যে মানে 3টা জিনিস, একটা হচ্ছে যে প্রি প্রসেসিং, ডেটা অ্যানালাইসিস, পোস্ট প্রসেসিং। প্রি প্রসেসিংয়ে হচ্ছে যে তোমার আমাদের ওই ডেটাগুলো কালেক্ট করে কীভাবে আমি নিয়ে এসে এখানে ইনপুট করবো। প্রসেসিংয়ে হচ্ছে যে তোমার ওই কীভাবে এখানে পার্সেন্টেজ সাজাইতে হবে, কীভাবে আমার গ্রুপ করতে হবে, কীভাবে কী করতে হবে এখানে সেই জিনিসগুলো। আর থার্ড হচ্ছে যে সেটা আউটপুট আমরা কীভাবে করবো, যে একটা জিনিস করার পরে যে এত কষ্ট করে করলাম, তাহলে সেটা একটা সুন্দর আউটপুট যদি আমি না দিতে পারি তাহলে তো এটা ভ্যালুলেস, আমার যে টাইমটা তো নষ্ট করবে, তাই না? তো সব কিছু করার পরে আমি যদি আমার এই কোরেল ড্রা দিয়ে বা অন্য কোনো সফটওয়্যার তোমাদের জানা থাকে কাজ করো, এটা দিয়ে যদি তোমরা লাস্টে এরকম সুন্দর একটা জেপিজি ফরম্যাট আউটপুট করতে পারো, তাহলে মনে করো যে তোমরা সেটা সার্থক না, তোমরা সেটা রিপ্রেজেন্ট করতে পারবে। এগুলো যে তোমার এই যে সিম্বল না, এটা তুমি মনে করো যে স্যারে বলতে পারে যে ফ্রেশ ওয়াটারের জন্য এই যে ব্ল্যাক আছে, এটা ব্ল্যাক না করে একটা শেড দিয়ে দাও, আলাদা কালার। মেরিনের জন্য একটা শেড দিয়ে দাও, টোটালের জন্য আরেকটা শেড দিয়ে দাও। এই কাজটা কোরেল ড্রতে কিন্তু খুব সুন্দর করা যায়। এখানে তুমি গিয়ে এটা সিলেক্ট করে এটার জন্য তোমার একটা শেড তৈরি করতে পারবে, ঠিক আছে। শেড অপশান এখানে কোথাও একটা জায়গায় আছে, বহুত অপশান আছে, আমার মনে থাকে না কিছু। অথবা তুমি যদি এখান থেকেও শেড দিয়ে নিয়ে আসা যায়, তুমি যদি এখান থেকে মনে করো যে এটা তুমি শেড দিবা, সাকসেস না, এটা হচ্ছে গ্রাফ স্টাইলে গিয়ে হিস্টোগ্রাম লাইন গ্রাফস সলিড ফিল স্টাইল প্যাটার্নে গিয়ে কোনো একটা প্যাটার্ন দিয়ে ওকে বলো, ফিল স্টাইল প্যাটার্ন, তো এগুলো দেখে দেখে বের করতে হবে। আমি অনেকদিন আগে কাজটা করছি তো আমার এটা মনে নাই, তো এভাবে দেখে দেখে তোমার সব কিছু বের করে কাজ করতে হবে। এটা তুমি যদি এরকম আরেকটা প্যাটার্ন দিয়ে করতে চাও তাহলে তোমার এখানে যে প্যাটার্নে গিয়ে এই স্টাইলটা আমার এটা দিয়ে করতে হবে।
এভাবে তুমি তোমার 3-4টা প্যাটার্ন করে জিনিসটা রিপ্রেজেন্ট করলে এটা ওই যে ইএমএফ ফরম্যাটে প্রথম ক্লিক করে কোরালে ওপেন করতে হবে, কোরালে ওপেন করে তারপরে এখান থেকে দেখা যাবে। ঠিক আছে? তো মানে ফাইনালি জিনিসটাই হচ্ছে যে মানে কঠিন কিছু না, তোমাদের এটা হচ্ছে যে একটা রিপ্রেজেন্টেশন, হ্যাঁ, যে তোমরা যত কাজ করলে, যত ডেটা কালেকশন করলে, মানে আমাদের মূল উদ্দেশ্য থাকে যে সব কাজ করার পরে এরকম একটা গ্রাফ, যে তুমি কোড কালেকশন করছো স্যাররা সেটাও দেখবে না, কেমনে কাটাকাটি করছো, কেমনে দেখাদেখি করছো, কেমনে ছবি তুলছো সেটাও দেখবে না, স্যারে দেখবে যে তুমি কোন স্পেসিস একটা সামারি ইনফরমেশন আর কি, কোন স্পেসিস কতগুলো পাইছো, এবং পাওয়ার পরে অ্যানালাইসিসটা হচ্ছে যে এইটা বেশি এটা কম পাওয়ার ফলে তুমি সেটাকে কী মিন করতেছো, মানে এটার অর্থ তুমি কী বোঝাচ্ছ যে এটা বেশি পাইছে তার অর্থ কি, আর এটা কম পাইলাম তার অর্থ কি, সেটা তোমার নলেজের ভিত্তিতে এনভায়রনমেন্ট, তারপরে জিওলজি বা বিভিন্ন ধরনের ইউনিট, সেটা তোমার মাথার ভিতরে এই জ্ঞানটা নিয়ে তারপরে তোমাকে বলতে হবে। ঠিক আছে? আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই টিডিএস সফটওয়্যারে যে ডাটা ইনপুট করছি না, হ্যাঁ। ওইখানে তো আছে 3টা সেগমেন্ট, তাই না? হ্যাঁ। আপনি একটা খুলেন, ফাইল দিন। তো এই যে এখানে 3টা আছে, তো আমার কি এর চেয়ে বেশি লাগবে না? না না, এটাই এই পর্যন্তই। তোমার ফার্স্ট হচ্ছে এটাতে লাগবে কোড নেম গ্রুপ। গ্রুপটা হচ্ছে তোমরা ফ্রেশ ওয়াটার, মেরিন ওয়াটার, বা তোমার যদি পুলেন যদি হয় তাহলে পুলেন টাইপও একটা গ্রুপ থাকবে, এরকম গ্রুপ করে তোমার নিজের মতো করে দিতে হবে এটা, মানে তুমি যেটা এই যে ছবিতে যেটা রিপ্রেজেন্ট করতে যাচ্ছ সেটা। গ্রুপটা তোমার কিন্তু এখানে দেখাচ্ছে না, কিন্তু তুমি শর্ট আইডেন্টিফাইংয়ের জন্য এই গ্রুপটা করে রাখবা। আর এই কোডটা কি কাজে লাগলো? কোডটা কোনো কাজে লাগে না, এটাও তোমার ওই যে আইডেন্টিফিকেশনের জন্য, মানে নেমটাই হচ্ছে মেইনলি কাজে লাগে, মেইন কাজে লাগে। অন্যগুলো কাজে লাগে না। ডেপগুলো এগুলো করা হয় যে তোমার পরবর্তীতে যদি তোমার দরকার হয় যে এটার আমার ফুল নেম দরকার নেই, শর্ট নেম দিয়ে আমি কাজ করবো, বা শর্ট নেম দিয়ে আমি কাজ দেখতে যাচ্ছি, তখন এটা করতে হবে। এবার ওই আমপুরা তুমি বানান উচ্চারণ করতে পারতো না, মনে নেই, তখন এএস বলবা, তাহলে সে বুঝতে পারবে এএস মানে কি। অনেক সময় বানান বলতে গেলে অনেক সময় লাগে না, আমরা এই যে ইউনেস্কো কেন বলি, কেন IUCN বলে, ওইটা ফুল মিনিং তো বলতে পারতাম, তো ওই শর্ট ফর্মে বলি কারণ দ্রুত বলার জন্য। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত সমাপ্তি। আর এই ভিডিওটা তোমাদের দিয়ে দিব না আমি, ভিডিওটা দিয়ে এখনই তো পেন ড্রাইভ আছে। না এখন নিতে পারবো না, কারণ এগুলো আবার এই ফরম্যাটে কনভার্ট করতে হয়, MP4 ফরম্যাটে কনভার্ট করে তারপরে। আর তোমাদের সফটওয়্যারটা পারলে এখন তোমরা নিয়ে নিতে পারো, এটা প্রায় 1 ঘন্টার মতো, ঠিক আছে?